গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা রহস্যময় উপত্যকার দ্বিতীয় ভাগ শুনেছিলাম। আজ শুনব এই উপন্যাসের অন্তিম পর্ব। তাহলে আসুন শুনে নেওয়া যাক। গাড়িতে গিয়ে বসেছে ঝিনুকরা। আশুদাকে ডোভার লেনে যাওয়ার কথা বলে চোখ বুজেছেন দীপ কাকু। এত টেনশন কাজের মাঝে কি করে যে ঘুম আসে কে জানে। ঘুম অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। ফোন বেজে উঠল। জেগে উঠে ফোন কানে নিলেন দীপ কাকু। ঝিনুকদের গাড়ি পৌঁছেছে ধর্মতলা ক্রসিংয়ে। চারপাশে বড্ড হইচই। ফোনে দীপ কাকু কি কথা বলছেন ঠিকঠাক শোনা যাচ্ছে না। তাড়াতাড়ি শেষ হয়ে গেল কথোপকথন। একটু নিরাশভাবে ফোনটা পকেটে রাখলেন দীপ কাকু। ঝিনুক জিজ্ঞেস করে, কার ফোন? ফরেন্সিক ল্যাবরেটরি থেকে। অ্যালার্ম ঘড়ি সুইচে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি, বিপুল নন্দীরও না। তাহলে বোঝা যাচ্ছে অ্যালার্মের কাঁটা সেট করেছিল অন্য কেউ। খুবই পাকা মাথার লোক। সেট করার পর সুইচটা রুমাল দিয়ে মুছে দিয়েছে। কথার পিঠে ঝিনুক বলে, একই সঙ্গে প্রমাণ হলো ডক্টর নন্দী নিজের ইচ্ছেই ভোর 5টায় ওঠেননি, চালাকি করে তাকে ওঠানো হয়েছিল। ধর্মতলা ক্রসিং পার করে ঝিনুকদের গাড়ি এখন পার্ক স্ট্রিটের দিকে চলেছে। কপাল কুঁচকে কি যেন ভেবে যাচ্ছেন দীপ কাকু। হঠাৎই অসহিষ্ণু স্বরে বলে ওঠেন, রঞ্জন যে কেন কল ব্যাক করছে না। ফের পকেট থেকে ফোন সেট বের করেছেন দীপ কাকু। লালবাজারের রঞ্জন কাকুকেই ফোন করবেন নিশ্চয়ই। ডক্টর নন্দীর পরিচয় দিয়ে শেষ যে ফোনটা এসেছিল তার আসল মালিক কে, কোথা থেকে ফোনটা করা হয়েছিল খোঁজ নিতে বলা হয়েছে। পাওয়া গেল না রঞ্জন কাকুকে। ফোন অফ করে দীপ কাকু রাগের গলায় বললেন, দরকারের সময় কোথায় যে থাকে। ঝিনুক মনে মনে হাসে। খামোখা রাগ দেখাচ্ছেন দীপ কাকু। ভাগ্যিস রঞ্জন কাকুর মতো একটা বন্ধু পুলিশে ছিল, কাজ অনেক সহজ হয়ে গেছে। বারবার ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছে গাড়ি। দীপ কাকুর নকল করে সিটে বসে ঘুমানোর চেষ্টা করে ঝিনুক। চোখ বুঝতেই ভেসে ওঠে অন্ধকার আকাশের প্রেক্ষাপটে আলো জ্বলা অনেক গাছ। আকাশ কালো হলেও ভূমিতল আলোকোজ্জ্বল। একা হেঁটে যাচ্ছেন ডক্টর নন্দী। মাঝে মাঝে মুখ তুলে দেখছেন গাছগুলোকে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে ঝিনুক। ঝিনুকরা এখন বিশ্বনাথ সরকারের বাড়িতে। বাড়িটা চেনানোর জন্য অমিতেশবাবুকে ফোন করে ডেকেছিলেন দীপ কাকু। ডোভার লেন পোস্ট অফিসের সামনে অমিতেশবাবু অপেক্ষা করছিলেন। ওর কাছে খবর পাওয়া যায় এখনো অবধি মুক্তিপণ চেয়ে তাদের বাড়িতে কোনো ফোন যায়নি। পুলিশ একবার রুটিন ইনভেস্টিগেশনে এসেছিল। দীপ কাকুর নাম বলা হয়েছে। পুলিশ বলেছে দীপঙ্কর বাগচি কেসটা হ্যান্ডেল করছেন, লালবাজার থেকে জানানো হয়েছিল তাদের। বাবার কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল অমিতেশবাবুকে। ঝিনুকের মনে হচ্ছিল ভান। এই কেসটাতে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না। অমিতেশবাবুও অ্যালার্মের কাঁটা সেট করে থাকতে পারেন। কোনো গ্যাং দিয়ে বাবাকে অপহরণ করিয়ে তুলেছেন গোপন ডেরায়। সম্পত্তি লিখিয়ে নেওয়া অথবা গবেষণার তথ্যগুলো জানা তার উদ্দেশ্য। ডক্টর নন্দীর ছোট ছেলের সঙ্গে দেখাই হলো না। তিনি আবার কোন প্রকৃতির কে জানে। দীপ কাকুও যে ডক্টর নন্দীর ছেলেদের প্রতি খুব একটা বিশ্বাস রাখতে পারছেন না বোঝা যায়। বিশ্বনাথবাবুর ড্রয়িং রুমে বসে উনি প্রথমেই ফেরত পাঠালেন অমিতেশবাবুকে। বললেন, আপনি যান, আমি এখান থেকে বেরিয়ে আপনাদের কাছেই যাব। অমিতেশবাবু চলে যেতে বিশ্বনাথবাবু একটু সহজ হলেন। সামান্য কটাক্ষ করলেন অমিতেশবাবুর প্রতি।
বললেন, এখন বাবা বাবা করে হেদিয়ে মরছে। যখন বাড়ি থাকতো বিপুল, একবারের জন্য তার ঘরে যেত না ছেলেরা। দীপকাকু কথাটা কানে নিলেন না, সরাসরি প্রশ্নে চলে গেলেন, আপনারা রোজই একসঙ্গে মর্নিং ওয়াকে বেরোতেন? হ্যাঁ। সদ্য নতুন কোনো সঙ্গী জুটেছিল? না। কত দূর হাঁটতেন? দেশপ্রিয় পার্ক অবধি। ফেরার সময় মাঝে মধ্যেই বাস ধরতাম। পরের প্রশ্নে যাওয়ার আগে দীপকাকু কি যেন একটু ভেবে তারপর বললেন, ডক্টর নন্দী কি কখনো আপনার কাছে নিরুদ্দেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন? কখনোই না। সে তো এক প্রকার নিজের বাড়িতে স্বেচ্ছা নির্বাসনে ছিল। নিজের কাজ নিজেই নিয়ে মশগুল থাকতো সবসময়। কি কাজ? বিষম আগ্রহে জানতে চান দীপকাকু। নিরাশ করেন বিশ্বনাথ বাবু। বলেন, সেসব আমি বলতে পারবো না। সায়েন্স নিয়ে কোনো ইন্টারেস্ট নেই আমার। তাহলে কি বিষয় নিয়ে আলোচনা হতো আপনাদের মধ্যে? নানা রকম। দেশ, কাল, রাজনীতি, খেলাধুলো, ভগবান, জিনিসের দাম, শীত, বৃষ্টি। বিজ্ঞান ছাড়া কি বিষয় নেই নাকি? তা ঠিক, বলে চুপ করে গেলেন দীপকাকু। বোঝাই যাচ্ছে বিজ্ঞান ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না বিশ্বনাথ বাবু। এর কাছে আসাটা কি অর্থহীন হয়ে গেল? ঝিনুককে আশ্বস্ত করে দীপকাকু নতুন উদ্যমে প্রশ্ন শুরু করেন, আপনারা চাঁদিপুরে নিছক বেড়াতে গিয়েছিলেন, নাকি ডক্টর নন্দী ওখানে গিয়ে বিশেষ কিছু অনুসন্ধান করছিলেন? বেড়াতেই গিয়েছিলাম। যাওয়ার আগে বিপুলকে একথাও বলেছিলাম, কোনো পড়াশোনার কাজ চলবে না, খাবো দাবো আর বেড়াবো। উনি কি রেখেছিলেন কথা? জানতে চান দীপকাকু। রেখেছিলই বলা যায়। রাতের দিকে একটু পড়াশোনা করত। রাস্তাঘাটে অচেনা গাছপালা চোখে পড়লে নোটবুক বের করে কী সব লিখত। আপাতত কোনো প্রশ্নে না গিয়ে দীপকাকু পার্স বের করে বিপুলবাবুর লাস্ট নোটটা বিশ্বনাথবাবুর হাতে দিলেন। বললেন, দেখুন তো ওই কাগজটা চিনতে পারেন কি না। একটু উল্টে পাল্টে দেখে বিশ্বনাথবাবু বললেন, এটা তো বিপুলের নোটবুকের পাতা। লেখাটা পড়লেন? হ্যাঁ। কি মনে হলো? নিচে ঠোঁট উল্টে ভ্রু কুঁচকে বিশ্বনাথবাবু বললেন, বেশ গড়বড়ে ব্যাপার মনে হচ্ছে। গোলমালটা কোথায়? জানতে চান দীপকাকু। বিশ্বনাথবাবু বলেন, বিপুল মাঝে মধ্যে লালুর সঙ্গে কথা বলতো আর নোট নিত। এটা সেরকমই কোনো একটা লেখা, কিন্তু এত কাটাকুটি কেন? প্রশ্নটা পাশ কাটিয়ে দীপকাকু জিজ্ঞেস করেন, লালুর সঙ্গে কি নিয়ে কথা বলতেন ডক্টর নন্দী? লালুর জীবনের অভিজ্ঞতা নিয়ে। আধা বাংলা আধা ওড়িয়ায় কথা বলতো লালু। বিপুল শুদ্ধ বাংলায় লিখে নিত। বিপুলবাবুর নোটটা পার্সে ঢুকিয়ে পকেটে পুরলেন দীপকাকু। তারপর বললেন, লালুর অভিজ্ঞতা নিয়ে এত কেন আগ্রহ ছিল আপনার বন্ধুর? বড় শ্বাস টেনে বিশ্বনাথবাবু বলেন, তাহলে তো লালুকে কিভাবে পাওয়া গেল সেটা আগে বলতে হয়। প্লিজ বলুন। কাতর কণ্ঠে কৌতূহল দেখান দীপকাকু। বিশ্বনাথবাবু বলতে থাকেন, চাঁদিপুরে আমি আর বিপুল একদিন সমুদ্রের ধারে বেড়াচ্ছি। মাঝিরা মাছ ধরে ফিরছে। সি বিচ থেকে একটু দূরে আড়ত। মাঝিরা প্লাস্টিকের বড় বড় ডাব্বায় মাছ নিয়ে জমা করছে। একজনের মাথায় দুটো ডাব্বা দেখে আমরা অবাক হই, অত ভারী বইছে কি করে? অন্য মাঝিদের তুলনায় লোকটার চেহারা টান টান, সুগঠিত, অবশ্যই চোখে পড়ার মতো। বিপুল অনেকক্ষণ ধরে লোকটার ওপর নজর রাখল। যখনই লোকটা একটু ফাঁকা হয়েছে, বিপুল গেল আলাপ করতে। আর আপনি? কথার মাঝে বলে ওঠেন দীপকাকু।
বিশ্বনাথবাবু বলেন, আমি যাইনি। বেড়াতে গেলে আমি নেচারের প্রতি আকৃষ্ট থাকি, মানুষের ওপর নয়। তারপর বলুন। তারপর আর কি, বিপুলের যা স্বভাব, যখন যেটা নিয়ে পড়বে শেষ না দেখে ছাড়বে না। লুলারামকে নিয়ে এলো হোটেলে। লুলারাম কে? এই প্রশ্নটা ঝিনুকের। বিশ্বনাথবাবু হাসতে হাসতে বললেন, লুলারামই হচ্ছে লালু। কলকাতায় এসে নামটা ঘুরিয়ে দিয়েছে বিপুল। কারণ? ভ্রুকুচকে জানতে চান দীপকাকু। বলছি, তার আগে বলেনি লালুর কিছু বিশেষ ব্যাপার। 1913 সাল থেকে বালাসোর জেলার ইতিহাস মোটামুটি জানা ছিল লালুর। দাবি করত বেশ কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী সে, অথচ তাকে দেখে 40-এর বেশি মনে হবে না। সে কি? বিস্ময়ের চোটে বলে ফেলেন দীপকাকু। ঝিনুকেরও একই অবস্থা। বিশ্বনাথবাবু বলে যান, লালুর হিসাব মতো ওর বয়স দাঁড়ায় 100-র ওপর। স্রেফ আজগুবি বলে চালিয়ে দিয়েছিলাম আমরা। প্রমাণ দেখাতে সে আমাদের নিয়ে গেল বুড়িবালামের তীরে, যেখানে 1915 সালে বাঘাযতীন তার সঙ্গীদের নিয়ে ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করেছিলেন। যুদ্ধটা স্বচক্ষে দেখেছিল লালু, বিস্তারিত বিবরণ দেয় আমাদের। বাঘাযতীনের বিশেষ সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদেহ যেখানে পড়েছিল সেই জায়গাটাও দেখায় লালু। আপনারা ওর কথা বিশ্বাস করেছিলেন? জানতে চান দীপকাকু। না, তবে এত সুন্দর করে বলছিল, জীবন্ত হয়ে উঠছিল ইতিহাস। আমি আর বিপুল একই সিদ্ধান্তে পৌঁছালাম। লালু তার বাবার কাছ থেকে শোনা গল্পগুলো আমাদের বলছে। লালুকে সে কথা বলতে খেপে গেল। মিথ্যে কথা সে নাকি কখনোই বলে না। একটু দম নিয়ে বিশ্বনাথবাবু বললেন, আমি আর লালুকে নিয়ে মাথা ঘামালাম না, চাঁদিপুরে প্রকৃতিতে ডুবে গেলাম। বিপুল লালুকে নিয়ে পড়ল, ওদের গ্রামে গেল। কথা কেটে দীপকাকু জিজ্ঞেস করেন, কোথায় ওদের গ্রাম? চাঁদিপুর থেকে 30-40 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর পঞ্চলিঙ্গেশ্বর বলে একটা তীর্থস্থান আছে, তার কাছাকাছি। গ্রামটার নাম সোনাটলি। ওদের গ্রাম থেকে কি কি ইনফরমেশন নিয়ে এলেন ডক্টর নন্দী? জানতে চাইলেন দীপকাকু। উত্তরে বিশ্বনাথবাবু বলেন, সে নিয়ে আমার সঙ্গে বিশদ কিছু আলোচনা হয়নি। বিপুল শুধু আমায় বলেছিল গ্রামের লোক বিশ্বাস করে লুলারামের বয়স 100-র ওপর। এর সঙ্গে আর একটা ব্যাপার যোগ হলো, লুলারামের মাতৃভূমি ওটা নয়। খুব ছোটবেলায় কার সঙ্গে জানি ওই আদিবাসী গ্রামে এসেছিল। যদিও সবারই সেটা শোনা ঘটনা, কোনো সাক্ষী বেঁচে নেই। বিস্ময়ে বোবা হয়ে গেছে ঝিনুক। দীপকাকু ক্রমশ উৎসাহিত হচ্ছেন। জিজ্ঞেস করেন, ডক্টর নন্দী কি গ্রামের লোকের কথা মেনে নিলেন? না, ও আমার মতো ব্যাপারটা আজগুবি বলে উড়িয়ে দিল। কিন্তু লুলারামকে ছাড়ল না, নিয়ে এলো কলকাতায়। খুব পছন্দ করে ফেলেছিল ছেলেটাকে। নাম পাল্টে দিল, ওকে বলে দিল ভুলেও যেন অতীতের গল্প কারো কাছে না করে। আমিও গোটা ঘটনাটা চেপে গেলাম। লুলারাম দিব্যি লালু হয়ে মানিয়ে নিল বিপুলের বাড়িতে। বিপুল ওকে লেখাপড়া শেখাতো, আঁকা শেখাতো। বিপুলের সমস্ত পার্সোনাল কাজ করত লালু। ও ছিল বিপুলের সর্বক্ষণের সঙ্গী। বাগান করা থেকে ব্যাংকের টাকা তোলা সব করতে পারত লালু। কিছুদিন হলো লালুর জন্য একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল বিপুল। কেন? জিজ্ঞেস করেন দীপকাকু। কোথাও কাজে গিয়ে ফিরতে দেরি করলে টেনশন হতো বিপুলের। মোবাইল ফোন কিনে ওকে অপারেট করতে শেখাচ্ছিল সবে। দেশে চলে গেল লালু। কেন গেল? বিপুল বলেছিল ওর নাকি কয়েকদিন ধরে মন খারাপ করছিল দেশের জন্য।
বিপুল হপ্তা দুয়েকের ছুটি দিয়েছে। একটু থেমে বিশ্বনাথবাবু বলেন, বেচারা ফিরে এসে বাবুকে না দেখলে ভীষণ ভেঙে পড়বে। দীপকাকু আর কোনো প্রশ্ন করছেন না, এক মনে কি যেন ভেবে যাচ্ছেন। বিশ্বনাথবাবুর বাড়ি থেকে এখনো পর্যন্ত চাটা কিছু অফার করেনি, করলে মন্দ হতো না। ঝিনুকেরই এখন একটু কড়া চা খেতে ইচ্ছে করছে। বিনা ভূমিকায় উঠে দাঁড়ালেন দীপকাকু, বললেন, চলি, আপনার বন্ধুর বাড়িতেই যাচ্ছি এখন, পরে আবার আপনাকে আমার দরকার হতে পারে। নিশ্চয়ই আসবেন বলে নমস্কার করলেন বিশ্বনাথবাবু। দরজার দিকে এগিয়েও ফিরলেন দীপকাকু। বিশ্বনাথবাবুকে বললেন, আপনি যেমন লালুর ব্যাপারটা গোপন করে আছেন, থাকবেন যতদিন না আমি কাউকে বলতে বলছি। ঠিক আছে বলে মাথা হেলালেন বিশ্বনাথবাবু। রাস্তায় এসে দীপকাকু মোবাইল ফোন বের করলেন, চোখ মুখ ভীষণ সিরিয়াস। নম্বর টিপে কানে দিয়েছেন ফোন। অপর প্রান্তকে পেয়ে ঝাঁঝিয়ে উঠলেন, কি রে, কোথায় থাকিস? ঝিনুক বোঝে ওপারে রঞ্জন কাকু। দীপকাকু বলছেন, জানি জানি, লোকেশনটা বল, কোথা থেকে ফোন করেছিল? তুষ, কি কোম্পানি রে, নাকি পার্টির প্রাইভেসি রাখছে? ঠিক আছে, কাটছি, পরে ডিটেলে বলবো বলে ফোন অফ করলেন দীপকাকু। দৃষ্টি শূন্যে রেখে বললেন, এখন যা দাঁড়াচ্ছে আমার আইডিয়াই সম্পূর্ণ ভুল। কেন? খানিক নার্ভাস হয়ে জানতে চাই ঝিনুক। দীপকাকু বলেন, রঞ্জন বলছে মোবাইল ফোন নাম্বারটা ডক্টর বিপুল নন্দীর নামেই আছে। ফোনটা কোথা থেকে করেছিলেন লোকেট করা যাচ্ছে না। অন্য কেউ যে ডক্টর নন্দীর নাম ভারিয়ে ফোন নেয়নি তার প্রমাণও একটু আগে আমরা পেয়েছি। বিশ্বনাথবাবু বলেছেন কিছুদিন হলো সেলফোন নিয়েছেন বিপুল নন্দী, অর্থাৎ ডক্টর নন্দী সত্যিই আত্মগোপন করে আছেন। এত বড় ভুল হলো আমার, তাহলে কি হবে? হতাশ কণ্ঠে বলে ওঠে ঝিনুক। দীপকাকু আচমকা হন হন করে হাঁটতে শুরু করে দিলেন। লক্ষ্য নিশ্চয়ই ডক্টর নন্দীর বাড়ি। অ্যাডভান্স টাকাটা কি এখনই ফেরত দিয়ে দেবেন অমিতেশবাবুকে? তেমন কিছু ঘটল না। ডক্টর নন্দীর বাড়ি ঢুকে দীপকাকু প্রথমেই যেতে চাইলেন বিপুল নন্দীর ঘরে। অমিতেশবাবুর সঙ্গে এবার ছোট ভাই অম্লানবাবুকেও দেখা গেল। দীপকাকুর সঙ্গে ভাইয়ের আলাপ করতে গিয়েছিলেন অমিতেশবাবু। দীপকাকু গ্রাহ্য করলেন না। ঝিনুকের মনে হলো প্রবল হতাশা থেকে দীপকাকু এমনটা করছেন। অম্লানবাবুকে একটু পরীক্ষা করে নেওয়া উচিত ছিল। ছোট ছেলেও সন্দেহের তালিকার বাইরে নেই। বিশেষ করে ঝিনুক লক্ষ্য করছে এ বাড়িতে ঢোকার পর থেকেই ডক্টর নন্দীর ঘরে আসা পর্যন্ত অম্লানবাবু একটাও কথা বলেননি। হতেই পারে বাবার মোবাইল ফোন কেড়ে নিয়ে অম্লানবাবু কথা বলেছিলেন দীপকাকুর সঙ্গে। পাছে দীপকাকু গলাটা চিনে যান, তাই এখন চুপ করে আছেন। মুশকিল হচ্ছে দীপকাকুকে এখন কিভাবে কথাটা বলা যায়। ডক্টর নন্দীর ঘরে ঢুকে ঝড়ের গতিতে সার্চ করছেন সব কিছু। গোটা ঘর লণ্ডভণ্ড করে এখন গিয়েছেন আলমারির কাছে। চাবি লাগানোই আছে, খুলে ফেললেন পাল্লা। দীপকাকুর মূর্তি দেখে বাড়ির লোক এতটাই ঘাবড়ে গেছে, মুখ চাওয়াচাওয়ি করছে একে অপরের। বারান্দায় ঝোলানো খাঁচা থেকে চন্দনাটা ডেকে যাচ্ছে, কে এলো রে লালু, কে এলো? আলমারির সব জিনিস একে একে মাটিতে নামিয়ে দিচ্ছেন দীপকাকু। এবারের সবচেয়ে ছোট্ট মেম্বার অনির্বাণ এই মুহূর্তে দীপকাকুর অ্যাসিস্ট্যান্ট। সে এক দুবার কি খুঁজছো জিজ্ঞাসা করে চুপ করে গিয়েছে। অবশেষে দীপকাকু বলে উঠলেন, পেয়েছি,
প্রায় ইউরেকার মতো শোনালো কথাটা। ভীষণ কৌতূহলে সবাই তাকিয়ে আছে দীপকাকুর দিকে। কি পেলেন? দীপকাকু যা বার করলেন তা দেখে বাড়ির সকলে নিশ্চয়ই হতাশ হলো। ঝিনুক হলো না। সে জানে দীপকাকু এখন গভীর জলে অনুসন্ধান চালাচ্ছে, তদন্তের হাল পুরোপুরি ছাড়েননি। দীপকাকুর হাতে বেশ কয়েকটা খামে ভরা এক্স-রে প্লেট, এছাড়াও কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট। অমিতেশবাবুকে সেগুলো দেখিয়ে বললেন, এগুলো কার টেস্ট রিপোর্ট বলতে পারবেন? নিশ্চয়ই বাবার, বললেন অমিতেশবাবু। না, এই দেখুন, বলে দীপকাকু দেখান সমস্ত খামের ওপর পেশেন্টের নাম। যে ডাক্তার রেফার করেছেন তার নাম পেন দিয়ে ভালো করে কাটা, শুধু যে ল্যাবরেটরিতে পরীক্ষাগুলো হয়েছে ছাপা নামটা পড়া যাচ্ছে। ভীষণ অবাক হয়ে অমিতেশবাবু বলেন, এর মানে? ক্রমশ প্রকাশ্য, বলে দীপকাকু রিপোর্টগুলো গুছিয়ে নিতে থাকেন। ফের বলেন, ঘরটা এলোমেলো করে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, একটু গুছিয়ে নেবেন প্লিজ। এই রিপোর্টগুলো আমি নিয়ে যাচ্ছি, সময় মতো ফেরত দেব। ঝিনুক পৌঁছে গিয়েছে দরজার কাছে। দীপকাকু এগিয়ে আসছেন। অনির্বাণ হঠাৎ দীপকাকুর হাত টেনে ধরে, একটি যেন কান্না ছোঁয়া গলায় বলে, দাদু কবে আসবে আঙ্কেল? ঘরের আবহাওয়া ভারী হয়ে যায়। দীপকাকুর মুখে কোনো ভাবান্তর হয় না। এখনই কি যেন মনে পড়ল এই ভঙ্গিতে অনির্বাণের সামনে হাঁটু মুড়ে বসেন। জিজ্ঞেস করেন, আচ্ছা অনির্বাণ, তুমি যে বলছিলে দাদু লালুকে তাড়িয়ে দিয়েছে, সেটা কি তুমি নিজের চোখে দেখেছিলে নাকি দাদু তোমায় বলেছিল? অনির্বাণ একটু সময় নেয় মনে করতে, তারপর বলে, আমি যখন দাদুকে খালি জিজ্ঞাসা করছিলাম লালুদা কোথায়, লালুদা কোথায়, দাদু বলল তাড়িয়ে দিয়েছি। বেটা সব জিনিস হারিয়ে দেয় আমার, ওকেই হারিয়ে দিলাম। গুড বয়, বলে উঠে দাঁড়ালেন দীপকাকু। ভিড়ের মধ্যে থেকে কেশবকে খুঁজে বললেন, তুমি লালুর একটা আঁকা নিয়ে এসো তো তাড়াতাড়ি। কেশব ছুটল। দীপকাকু বারান্দায় গিয়ে দাঁড়ালেন, চেয়ে রইলেন বিপুল নন্দীর তৈরি করা বাগানটার দিকে। একটু পরে অমিতেশবাবুর উদ্দেশ্যে বলে উঠলেন, জল টল দিচ্ছেন তো গাছে? এমনভাবে বললেন কথাটা বাড়ির মালিক যেন দীপকাকু। অমিতেশবাবু শশব্যস্ত হয়ে বলে ওঠেন, হ্যাঁ, রেগুলার দেওয়া হচ্ছে। লালুর আঁকা পাতা নিয়ে এলো কেশব। দীপকাকু মন দিয়ে আর একবার ড্রয়িংটা দেখতে থাকলেন। ঝিনুক হঠাৎ খেয়াল করে তার একদম পাশে এসে দাঁড়িয়েছে পামেলা, হাসছে। কিছু বলবে মনে হয়। ঝিনুক হাসি বিনিময় করতেই পামেলা চাপা গলায় বলে, এবার তোমায় আমি চিনতে পেরেছি। ভ্রু কুঁচকে যায় ঝিনুকের, হাসি থমকে থাকে ঠোঁটে। পামেলা ফের বলে, মিশরের রানী চিঠি উদ্ধার তোমরাই করেছিলে, তখন কাগজে ছবি বেরিয়েছিল তোমার, টিভিতেও দেখিয়েছিল। আমাদের বাড়িতে প্রথমবার যখন এলে ঠিক মনে করতে পারিনি তোমাকে। বন্ধুদের কাছে বাড়ির ঘটনা তোমাদের আসার কথা বলতেই ওরা মনে করিয়ে দিল। দাদুর ব্যাপারটা নিয়ে আমরা খুবই টেনশনে আছি, তবে তোমার সঙ্গে আলাপ হয়ে আমার খুবই এক্সাইটিং। চলে এলো ঝিনুক। দীপকাকুর ডাকে প্রায় পালিয়ে বেঁচেছে ঝিনুক। মেয়েটা যা গদগদ হয়ে উঠেছিল, আর একটু হলেই অটোগ্রাফ চেয়ে বসত হয়তো। ডোভারলেন পোস্ট অফিসের কাছে ঝিনুকদের গাড়ি। বেশ খানিকটা হেঁটে আসতে হলো। মাঝপথে একটা টেলিফোন বুথে ঢুকেছিলেন দীপকাকু। সঙ্গে মোবাইল থাকা সত্ত্বেও
ফোন বুথে ঢোকা মানে নিজের পরিচয় লুকিয়ে কাউকে ফোন করলেন মনে হয়। এবার আর কোনো প্রশ্ন করেনি ঝিনুক। সময় মতো দীপকাকু নিজেই বলবেন। ঝিনুক লক্ষ্য করছে খানিক আগে হতাশ হয়েও দীপকাকুর তৎপরতা হঠাৎ বেড়ে গেল। তাহলে কি ওই রিপোর্টগুলোর ভেতর লুকিয়ে আছে রহস্যর আশু সমাধান? গাড়িতে উঠে দীপকাকু বললেন, আমি গোলপার্কে নেমে যাব। এই রিপোর্টগুলো ওখানকার এক ল্যাবরেটরিতে করানো হয়েছে। তুমি আপাতত বাড়িতে থাকো, প্রয়োজন মতো ডেকে নেব। গাড়ি চালু করে দিয়েছে আশুদা। অভিমানী স্বরে ঝিনুক বলে, আমি যদি আপনার সঙ্গে ল্যাবরেটরিতে যাই কোনো অসুবিধা হবে? সুবিধা হবে না এটুকু বলতে পারি। ওখানে আমি কতক্ষণ থাকবো জানি না। আরও কয়েকটা জায়গায় যেতে হতে পারে। কতক্ষণ কোথায় সময় লাগবে কোনো ঠিক নেই। তোমার মাও দিকে চিন্তা করবেন। মায়ের কথা উঠতে একটু দমে যায় ঝিনুক। ভেবে ভেবে মা এতক্ষণে বাড়িতে চিন্তার পাহাড় করে ফেলেছেন। এদিকে তদন্ত এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, কৌতূহল দমন করা যাচ্ছে না। ঝিনুক বলে, ওই রিপোর্টগুলোর মধ্যে আপনি কি খুঁজছেন জানতে পারি কি? অ্যাটলিস্ট সামান্য হিন্ট। এখনই কিছু বলছি না, সময় হলেই জানতে পারবে। আপাতত একটা ছোট্ট খবর দিই, শুনলে অবাক হয়ে যাবে। এই কেসের আর একটা জট আমি খুলে ফেলেছি। ঝিনুক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। দীপকাকু মিটিমিটি হেসে বলেন, ডক্টর নন্দীর শেষ চিঠিতে লেখা ছিল পাহাড়ের কথা। আশ্চর্য বিষয়, লালু সব ছবিতেই পাহাড় এঁকেছে। কি অদ্ভুত যোগাযোগ না? জট খোলার বদলে পাকিয়ে গেল ঝিনুকের মাথায়। অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপকাকু বলেন, বুঝলে কিছু? ঝিনুক দুপাশে ঘাড় নাড়ে। গোলপার্কের কাছে চলে এসেছে ঝিনুকরা। আশুদার পিঠে হাত দিয়ে গাড়ি বাঁদিকে রাখতে বলেন দীপকাকু। তারপর ঝিনুককে বলেন, তুমি অনেকক্ষণ নোট নেওয়া বন্ধ রেখেছ। যা যা লেখা হয়নি সব নোট করে নিও, পরে ভুলে যাবে। ভালো করে একবার পড়ো। কোথাও কোনো খটকা অথবা মেজর ক্লু থাকলে আমরা সেটা মিস করে যাচ্ছি কিনা দেখো। তেমন জরুরি মনে হলে তখনই ফোন করবে আমায়। দীপকাকু নেমে গেলেন। ঝিনুক যেন অথই জলে পড়ে রইল। এবারে বাড়ি তো বলে গাড়ি স্টার্ট দিল আশুদা। বাইরে কি সুন্দর হলুদ বিকেল। ঝিনুকের বয়সী মেয়েরা ড্রেস করে খোলা মনে এদিকে ওদিকে ঘুরছে। দেশপ্রিয় পার্ক থেকে ভেসে আসছে পাখিদের হইচই। জড় রোগীর মতো থম মেরে আছে ঝিনুক। হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে, না, আর 5টা বন্ধুর চেয়ে আলাদা কিছু করতে চাইলে পরিশ্রমটাও বাড়তি করতে হয়। এখনো অবধি এই কেসে ঝিনুকের অবদান বলতে কিছুই নেই। যে গতিতে এগোচ্ছে তদন্ত, হতেই পারে কোনো সহজ সমাধান সূত্র ফেলে যাচ্ছে ঝিনুকরা। সেটা খেয়াল করিয়ে দেওয়া হবে ঝিনুকের প্রধান কাজ। কুরিয়ারে ডক্টর নন্দীর চিঠি আসা থেকে শুরু করে এখনো পর্যন্ত যা ঘটেছে সব কিছু নিয়ে ভাবতে বসে ঝিনুক। পরের দিন সকাল, ড্রয়িং রুমে বসে নিউজ পেপার দ্বিতীয়বার পড়ছে ঝিনুক। কোনো খবরই মাথায় ঢুকছে না। দীপকাকু গোলপার্কে নেমে যাবার পর আর যোগাযোগ করা যায়নি। যখনই দীপকাকুর মোবাইলে ফোন করছে ঝিনুক, শুনছে সুইচ অফ। রাতে বাড়িতে করেছিল, কাজের মাসি বলল ঘুমোচ্ছেন, ডাকতে মানা। গতকাল সন্ধে থেকে ঝিনুক ছটফট করছে। 2টো গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে তার মাথায়। দীপকাকু সেটা জানলে অবশ্যই তদন্ত সঠিক লক্ষ্যে এগোবে। কিন্তু কোথায় দীপকাকু?
এক এক সময় এমন উধাও হয়ে যান যেন এই গ্রহের বাইরেই চলে গেছেন। বাবা ঝিনুকের অস্থিরতা টের পেয়ে বলেছেন, অত অধৈর্য হোস না, দীপঙ্কর সম্ভবত কেসটা সলভ করে এনেছে। জিনিয়াসদের মতোই শেষ মুহূর্তে গভীর মনোনিবেশ করেছে নিজের কাজে, সেই কারণেই বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে তোকে অবশ্যই ডেকে নেবে। বাবার প্রবোধ বাক্যে কাজ হয়নি। পয়েন্ট দুটো বড়ই খোঁচাচ্ছে ঝিনুককে। দীপকাকুকে না বলে শান্তি পাচ্ছে না। গতকাল সন্ধেবেলা ডক্টর নন্দীর কেসের সমস্ত ঘটনা বাবাকে বলেছে ঝিনুক। বাবা মন দিয়ে শুনে অল্প কথায় মন্তব্য করেছেন, যুগান্তকারী কোনো আবিষ্কারের জন্য আত্মগোপন করেছেন ডক্টর নন্দী। তার কাজে খামোখা বাধা সৃষ্টি করছিস তোরা। যুগান্তকারী কেন বলছো? জানতে চেয়েছিল ঝিনুক। বাবা বলেছেন, ওই যে প্রথম চিঠিতে ছিল না, গোটা মনুষ্যকুল জড়িত। দেখ, হয়তো ক্যান্সারের ওষুধ বের করে ফেলেছেন। বাবার সঙ্গে বেশি আলোচনা করা ঠিক নয়। বাস্তবতার সঙ্গে এমনভাবে কল্পনা মিশিয়ে দেন যে আলাদা করা যায় না। এই মন নিয়ে বাবা যে কি করে এতদিন মিলিটারিতে কাটিয়েছিলেন কে জানে। ভাগ্যিস যুদ্ধে যেতে হয়নি, প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধার কার্যে যেতেন। ঝিনুক একাই এখন কেসের সমস্ত টেনশন নিয়ে বসে আছে। ডক্টর নন্দীও কোনো অজ্ঞাত স্থানে বন্দী হয়ে অপেক্ষা করছেন ঝিনুকদের। দীপকাকুর পাত্তা নেই দেখে মা খুব আনন্দিত। এখনো পর্যন্ত দুবার বলা হয়ে গেছে, তোদের এবার কেসটা খুব ছোটখাটো না রে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শেষ হয়নি মা, আমরা নিজেরাই জানি না রহস্যের সমাধানে কতটা এগিয়েছি, বলেছিল ঝিনুক। তখন খেয়াল করিয়ে দেন মা, কাল গানের ক্লাস নিয়ে যেন কোনো রহস্য করতে না দেখি। এই কেসে যা হয়ে যাক, কাল গানের ক্লাস যেন বন্ধ না হয়। গান শুনতে খুবই ভালোবাসে ঝিনুক, গাইতে একটু একটু। তবে একগাদা ছাত্রীর মাঝে বসে একটুও গাইতে চায় না, বিশেষ করে যখন কোনো নেকু সাজগোজ করা মেয়ে পাশে বসে বেসুরো গায়। ফোন বেজে ওঠে। সচকিত হয় ঝিনুক। সোফা ছেড়ে উঠবে কিনা ভাবে। সকাল থেকে 4টে ফোন এসেছে, একটাও তার নয়। রিং হয়ে যাচ্ছে। উল্টো দিকের সোফায় বাবা বসে কি যেন লেখালেখি করছিলেন। মুখ তুলে বলেন, যা ধর, মনে হচ্ছে তোর ফোন। কি করে বুঝলে? ইনটিউশন। বহুদিন ধরে ফোনের রিং শুনে এই ক্ষমতাটা আপনি থেকেই তৈরি হয়ে যায়। ফোনের আওয়াজের ভেতরে ঢুকে যায় মন, বোঝা যায় কোনটা নিজের কোনটা অপরের। শুরু হয়ে গেল বাবার জাস্ট মেড থিওরি। ঝিনুক উঠে যায় ফোন ধরতে। সেটের কাছে পৌঁছানোর আগেই কেটে গেল। অপেক্ষা করে ঝিনুক। ফের ফোন বেজে উঠতেই রিসিভার তুলে হ্যালো বলে। অপর প্রান্ত বলে, কি হলো, ফোন ধরতে দেরি হচ্ছে কেন? আশ্চর্য, দীপকাকুরই গলা। ঝিনুক বলে, একটু দূরে ছিলাম। রজতদা অফিসে বেরিয়ে গিয়েছেন? না। গাড়িটা নিয়ে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের কাছে চলে এসো। কাল যেখানে দাঁড় করিয়েছিলাম তার খানিকটা আগে রেখো গাড়ি। হঠাৎ? দেখা হলে বলবো। লাইন কেটে দিতে দীপকাকু, ঝিনুক দাঁড়ান দাঁড়ান বলে ওঠে। তাড়াতাড়ি বলো। দুটো জরুরি পয়েন্ট মাথায় এসেছে। ক্যারি অন। এক, হতে পারে ডক্টর নন্দী নতুন মোবাইল ফোন কিনেছিলেন, কিন্তু আপনার নাম্বারটা জোগাড় করলেন কি করে? অর্থাৎ আমাদের আগের সিদ্ধান্তই ঠিক ছিল, ফোনটা ডক্টর নন্দী করেননি। অপর প্রান্তে দীপকাকু বলেন, মোটামুটি ঠিক যাচ্ছে।
আমি আর একটা খুচরো পয়েন্ট অ্যাড করছি, সঙ্গে যদি সেলফোন থাকবে, উনি প্রথমবার আমাকে এসটিটি বুথ থেকে ফোন করেছিলেন কেন? ঝিনুক অবশ্য এত গভীরে ভাবেনি। পরের পয়েন্টে যায়। ডক্টর নন্দীর শেষ নোটে কেটে দেওয়া অক্ষরগুলো আমি একটা শব্দ বের করতে পেরেছি। কী রকম? ঝিনুক বলে, চিঠিতে লেখা ছিল চললাম পাহাড়ের ওপারে। পাহাড়ের আগে একটা শব্দ কাটা হয়েছে, শব্দটা হচ্ছে 3। 3 পাহাড়ের ওপারে। ভেরি গুড। আমি কাছে না থাকলে তোমার মাথা ভালো কাজ করে দেখছি। প্রশংসা করে এড়িয়ে যাচ্ছেন দীপকাকু। নিজেই মনে হয় ব্যাপারটা ধরতে পারেননি। ঝিনুক জিজ্ঞেস করে, বলুন তো কি করে বের করলাম? লালুর আঁকা সব ছবিতেই ওই 3 মাথাওয়ালা পাহাড়। ঝিনুক খুবই অস্বস্তিতে পড়ে যায়। ভাগ্যিস দীপকাকুর চেহারা দেখতে পাচ্ছেন না। কোন সাহসে মাপতে গিয়েছিল দীপকাকুর বুদ্ধি। অপর প্রান্ত থেকে দীপকাকু বলেন, নাও গেট রেডি। 8 ঘন্টার মধ্যে আমি তোমাকে সোমনাথের কাছে এক্সপেক্ট করছি। ড্রেস আগের দিন যা করেছিলে তাই যেন থাকে। ফোন কেটে দিলেন দীপকাকু। ড্রেসের ব্যাপারটা ঠিক বুঝল না ঝিনুক। 8 ঘন্টার আগেই আশুদাকে নিয়ে ভবানীপুরে চলে এসেছে ঝিনুক। গাড়ি দাঁড় করানো হয়েছে হসপিটালের মেন গেটের অনেকটা আগে। দীপকাকুর দেখা নেই। বাড়ি থেকে বেরোনোর সময় মা আটকেছিলেন। ঝিনুক বলেছে, দীপকাকু বোধহয় অসুস্থ, খোঁজ না নিলে খারাপ দেখায়, যাব আর আসবো। মেয়ের দোষীপনা যেমন মায়ের অপছন্দ, কিন্তু তিনি দীপকাকুর প্রতি খুবই স্নেহপ্রবণ, তাই আর আপত্তি করেননি। গাড়ি দরজা খুলে রাস্তায় এসে দাঁড়ায় ঝিনুক। ঘড়ি দেখে 40 মিনিট হতে চলল। কেন যে হঠাৎ এখানে আসতে বললেন? আজও একটা কালো অল্টো কার এসে দাঁড়ালো ঝিনুকদের গাড়ির পেছনে। মুখ ঘুরিয়ে নেয় ঝিনুক। সেই গাড়িটাই যদি হয়, ড্রাইভার ঝিনুককে দেখে হাসবে। হাসপাতালের কাশদ গাছ থেকে হলুদ ফুল টুপটাপ ঝরে পড়ছে ফুটপাতে। তাকিয়ে থাকে ঝিনুক। হঠাৎ কানে আসে, এদিকে চলে এসো। মুখ তুলে ঝিনুক দেখে ওপারের ফুটপাতে দাঁড়িয়ে দীপকাকু হাত নেড়ে ডাকছেন। দুপাশের গাড়ি দেখে রাস্তা ক্রস করে ঝিনুক। দীপকাকুর সামনে যেতেই আপাদ মস্তক ঝিনুককে একবার দেখেন। ঝিনুক বুঝতে পারে ড্রেস দেখছেন। একই সঙ্গে ঝিনুকের চোখ পড়ে কাবুলি জুতোর বদলে দীপকাকুর পায়ে জগিং শু। ঝিনুক জিজ্ঞেস করেন, ড্রেস এক রাখতে বললেন কেন? উত্তরে দীপকাকু বলেন, এখন যে অপারেশনে যাচ্ছি, হাত পা চালাতে হতে পারে। চকিতে শরীরের ভেতর টান টান ভাব চলে আসে ঝিনুকের। উত্তেজনা চেপে জানতে চায়, কি ধরনের অপারেশন? ফুটপাথে অতিরিক্ত লোক চলাচলের দরুন ধারে সরে যান দীপকাকু। ঝিনুকে এসে দাঁড়ায়। দীপকাকু বলেন, শোনো, আমার ধারণা রামেন্দ্রবাবুর বাড়িতেই আছেন ডক্টর নন্দী। তাকে বন্দি করে রাখা হয়েছে। আপনি শিওর? ভীষণ অবাক হয়ে প্রায় চেঁচিয়ে ওঠে ঝিনুক। দীপকাকু হাত তুলে বলেন, আস্তে, ধরে নাও 90%। কি করে এত নিশ্চিত হচ্ছেন? সেটা বলতে গেলে এখন অনেক মূল্যবান সময় খরচ হয়ে যাবে। শুধু এটুকু বলি, কাল যখন আমরা গলির মুখে দাঁড়িয়ে একজনের কাছে রামেন্দ্রবাবুর বাড়িটা কোথায় জানতে চাইলাম, রামেন্দ্রবাবু দোতলা জানলা থেকে আমাদের দেখে নিয়ে আমার মোবাইলে ফোন করেন। হাসপাতালের গেট থেকেও দোতলা জানলাটা দেখা যায়। কাল সেটা লক্ষ্য করেছি আমি, পয়েন্টটা মাথায় আসেনি। তাই আজ দূরে রাখতে বললেন গাড়িটা? ঠিক। ডক্টর নন্দীর ফোন সেট এখন রামেন্দ্রবাবুর কাছে।
নন্দীর পরিচয় দিয়ে গলাটা পাল্টে ফোন করেন। তারপর থেকে কানেকশনটা এমনভাবে কেটে রেখেছেন ফোন কোম্পানি পর্যন্ত ট্রেস করতে পারছেন না। মাটির তলায় অথবা কোনো ভল্টে ঢুকিয়ে রেখেছেন হয়তো। সে যাই হোক, আপাতত আমাদের কাজ হচ্ছে লুকিয়ে রামেন্দ্রবাবুর বাড়ি ঢুকে ডক্টর নন্দীকে উদ্ধার করা। কাজটা তো পুলিশই করতে পারত, আমাদের লুকিয়ে ঢোকার কি দরকার, বলে ঝিনুক। এই যে বললাম 90% চান্স, 10% অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। যদি ডক্টর নন্দীকে না পায় পুলিশ, আমাকে দু কথা শুনিয়ে দেবে। একটু থেমে দীপ কাকু বলেন, অ্যাকচুয়ালি কালই আমার বোঝা উচিত ছিল বাসনটা বিড়াল ফেলেনি, শব্দটা হয়েছিল বাসন ছোড়ার। হয়তো কিছু খেতে দেওয়া হয়েছিল ডক্টর নন্দীকে, উনি বাসন শুদ্ধ ছুঁড়ে ফেলে দেন। শব্দটা বারবার মনে করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। দীপ কাকু কিছুটা যেন কল্পনার আশ্রয় নিচ্ছেন, অকাট্য যুক্তি এখনো দেননি। ঝিনুকে ঠিক বিশ্বাস হতে চায় না ডক্টর নন্দী এখানেই আছেন। তবু সে জানতে চায়, এখন আমার কাজ কি? স্পোর্টস ইনস্ট্রাক্টরের মতো দীপ কাকু বলেন, ভালো করে শুনে নাও, তুমি এখন গলির ধার ধরে চলে যাবে রামেন্দ্রবাবুর পাঁচিলের দরজায়। বেল টিপবে, কাজের লোক এসে দরজা খুলবে, তার সঙ্গে কথা চালাতে থাকবে তুমি। আমি পাঁচিল ডিঙিয়ে ঢুকে যাব ভেতরে। ছবিটা কল্পনা করতে গিয়ে হোঁচট খায় ঝিনুক। কি করে অত উঁচু পাঁচিল ডিঙোবেন? দীপ কাকু নিঃসংশয়ে বলে যাচ্ছেন, তুমি যতক্ষণ ধরে কথা চালাতে পারবে আমি ততটাই সময় পাবো ভেতরটা ঘুরে দেখার। ঝিনুক ভেবে পায় না কাজের লোকের সঙ্গে কতক্ষণ কি কথা বলবে। জিজ্ঞেস করে, যদি বেশিক্ষণ আটকে রাখতে না পারি? তখনই তো দরকার পড়বে হাত পা ছোড়ার। সেক্ষেত্রে সামনে যদি রামেন্দ্রবাবুও এসে পড়েন, দ্বিধা করো না। ঝিনুকের মুঠি আপনিই পাকিয়ে যায়। রামেন্দ্রবাবু তাকে অঙ্কে ঘায়েল করেছেন, সুযোগ এসেছে প্রতিশোধ নেওয়ার। তবে ভদ্রলোকের চেহারাটা চোখে ভেসে উঠতেই ঝিনুকের কেমন যেন বাঁধো বাঁধো ঠেকে। খুবই সম্ভ্রান্ত বয়স্ক জ্ঞানী মানুষ। এসব দিয়ে অবশ্য অপরাধের গুরুত্ব কমানো যায় না। কি ভাবছো? লেটস গো। দীপ কাকু বুড়ো আঙুল তুলে সরে গেলেন। ভঙ্গিটা দারুণ স্মার্ট। পাঁচিলটা স্মার্টলি ডিঙোতে পারলেই ভালো। গলিতে লোকজন প্রায় নেই। ধার ঘেঁষে ঝিনুক পৌঁছে যায় দরজায়। বেলটাপের আগে দেখে নিয়েছে দীপ কাকুকে। পাঁচিলের পাশে দাঁড়িয়ে অন্যমনস্ক ভাব করে আছেন। বেল টেপার বেশ খানিকক্ষণ পর দরজা খুলল। সামনে দাঁড়িয়ে গতকালের সেই কাজের লোক সনাতন। পালোয়ান টাইপের চেহারা আজ ভালো করে মেপে নিল ঝিনুক। পারবে তো শয্যাশায়ী করতে, যা ওজন। নকল হেসে ঝিনুক বলে, চিনতে পারছো? সনাতন ঘাড় হেলায়। পরের কথাটা বলার আগে ঝিনুক আর চোখে দেখে নিয়েছে দীপ কাকুর অবিশ্বাস্য স্পট জাম্প। পাঁচিলের মাথাটা ধরে নিমিষে ভেতরে চলে গেলেন। চোখ বড় অবস্থাতেই ঝিনুক কাজের লোককে জিজ্ঞেস করে, আমার কাকু এসেছেন যার সঙ্গে কাল এসেছিলাম? না তো। সে কি, আমাকে যে আসতে বললেন? বলে চিন্তার ভান করে ঝিনুক। ফের বলে, তুমি শিওর উনি এসে ঘুরে যাননি? না না, বলছি তো কেউ আসেনি। আবার ভাবতে থাকি ঝিনুক, এটা ভান নয়, কথা খুঁজে পাচ্ছে না। কতক্ষণ এভাবে আটকে রাখতে পারবে কে জানে। ঝিনুক জানতে চায়, রামেন্দ্রবাবু বাড়ি আছেন তো? না, নেই, বাবু আজই সকালে দিল্লি চলে গেছেন। খবরটা একটা বড় ধাক্কা।
কোনো ক্রমে সামলায় ঝিনুক, বলে, তাহলে কি হবে? জরুরি দরকারে দীপকাকু রামেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে আসছিলেন। দিন 15 আগে বাবু ফিরছেন না, বলে সনাতন। ঝিনুক ফের কথা খুঁজে বলে, আমি এখন কি করি? ওয়েট করব কাকুর জন্য? ওয়েট করে কি হবে? আপনার কাকু এলে আমি না হয় বলে দেব আপনি বাড়ি চলে গিয়েছেন। কথা ফুরিয়ে আসছে। ঝিনুক বলে ওঠে, না, একটু অপেক্ষা করেই যাই, দীপকাকু এলে একসঙ্গে ফিরব। যেমন আপনার ইচ্ছে, বাড়ির ভেতরেও এসে বসতে পারেন। আতিথেয়তা দেখেই ঝিনুক বুঝতে পারে পাখি উড়ে গেছে। রামেন্দ্রবাবু, বিপুল নন্দী দুজনের কাউকেই পাবেন না দীপকাকু। এতক্ষণ কি করছেন তাহলে? কি হলো, আসুন, ডাকে সনাতন। ঝিনুক বলে, থাক, আমি এখানেই ওয়েট করছি। ঠিক আছে, বলে ভিতর বাড়ির দিকে ঘুরে যায় সনাতন। ঝিনুক প্রমাদ গণে। কাজের লোকটা একটাই ভদ্রতা করেছে, খোলা রেখেছে দরজা। বাগান পেরিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন রামেন্দ্রবাবুর সন্ডামার্কা কাজের লোক। দীপকাকুকে দেখতে পেলে ছেড়ে কথা বলবে না, অর্থাৎ হাত পা ছোড়ার সময় হয়ে এলো। খুবই সন্তর্পণে সনাতনকে অনুসরণ করেছিল। দালানে উঠে বাড়ির মধ্যে অদৃশ্য হয় সনাতন। খানিকটা দৌড়তে হয় ঝিনুককে। এবারের একটা ঘর ঝিনুক চেনে, কাল এসে যেখানে বসেছিল। বাড়িতে ঢুকে আসে ঝিনুক। সনাতনকে দেখা যাচ্ছে না, দীপকাকুকে তো নয়ই। তার পরিচিত বৈঠকখানার দিকে এগোয় ঝিনুক। দোরগোড়ায় আসতেই চমকে ওঠে। বুককেসের দিকে মুখ করে দীপকাকু বই হাতে নিয়ে পড়ছেন। সনাতন পা টিপে টিপে এগোচ্ছে দীপকাকুর দিকে, ঠিক যেন একটা টিকটিকি আরশোলা ধরতে যাচ্ছে। ঝিনুক ভেবে পায় না এখন তার কি করা উচিত। দীপকাকুর ঘাড়ের কাছে পৌঁছে গেছে সনাতন। দুহাত বাড়িয়েছে যেই, দীপকাকু ঘুরে গিয়ে সজোরে রদ্দা মারেন সনাতনের ঘাড়ে। কাটা গাছের মতো মাটি নেয় রামেন্দ্রবাবুর কাজের লোক। পুরো অজ্ঞান। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে ঝিনুকের। দীপকাকুর গায়ে এত জোর, জানা ছিল না তো। হাঁটু মুড়ে বসে দীপকাকু সনাতনের শ্বাস প্রশ্বাস, হার্টবিট, পালস পরীক্ষা করছেন। কৌতূহল দমন করতে না পেরে ঝিনুক জিজ্ঞেস করে, কি করে টের পেলেন লোকটা ধরতে আসছে? বুককেসের কাছে ওর ছায়া পড়েছিল, গম্ভীরভাবে বলেন দীপকাকু। তারপর উঠে দাঁড়ান। সনাতনের দিকে তাকিয়ে থেকে বলেন, আধ ঘন্টার আগে উঠবে না মনে হচ্ছে। আর কিছুক্ষণ যদি আটকে রাখতে পারতে, খামোখা মার খেতে হতো না বেচারাকে। ঝিনুক মনে মনে বলে, আপনি বা কিরকম মানুষ? ডক্টর নন্দীকে খুঁজতে এসেছেন না লাইব্রেরিতে ঢুকেছেন বোঝা যাচ্ছে না। হাতে ধরা বইটা ছাড়াও দীপকাকুর আরও দুটো বই বের করে নিলেন র্যাক থেকে। দরজার দিকে যেতে যেতে বললেন, চলে এসো। বাগান ধরে দ্রুত হাঁটছেন দীপকাকু। তাল রাখতে প্রায় দৌড়তে হচ্ছে ঝিনুককে। দীপকাকু যে ফিজিক্যালি এত ফিট ওপর থেকে বোঝা যায় না। কি জবরদস্ত রদ্দাখানা মারলেন রামেন্দ্রবাবুর কাজের লোককে। ঝিনুকের গল্পের ডিটেকটিভ আদিত্য রায়কে হার মানিয়ে দেবেন দীপকাকু। রামেন্দ্রবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে ঝিনুকরা। সদর পেরোনোর পর পাল্লা বন্ধ করে দিয়েছেন দীপকাকু। এখন অন্য পথচারীদের মতো স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছেন। ঝিনুক বলে, বাড়ির মধ্যে তাহলে পাওয়া গেল না কাউকেই? না, কাজের লোকটা বলছিল বাবু দিল্লি গিয়েছেন। ঠিক বোঝা যাচ্ছে না, মিথ্যেই বলছে সম্ভবত।
কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? এখনই বলা যাচ্ছে না, আরও কিছু ইনফরমেশন দরকার, সেই কারণেই বইগুলো নিলাম। দীপকাকুর হাতে ধরা বইয়ের নাম পড়ার চেষ্টা করে ঝিনুক। ইংরেজি বই, ওড়িশা সংক্রান্ত। এই বইগুলোর কথাই দীপকাকু কাল বলছিলেন, রামেন্দ্রবাবুর বিষয়ের বাইরের বই। বাড়ির সব ঘর দেখলেন? ওখানেই ছিলেন ডক্টর নন্দী? জানতে চাই ঝিনুক। তাই তো মনে হলো। একটা চোরাকুঠুরি মতো আছে, ঘরে জিনিসপত্র দেখে বোঝা যায় কাউকে বন্দি করে রাখা হয়েছিল। জিনিসপত্র বলতে? মাটিতে বিছানা, ঘরে কোনো আসবাব নেই, থালা, গ্লাস, জলের জগ, ঘুমের ট্যাবলেট, ইনজেকশন। ঘুমের ওষুধ কি আচ্ছন্ন রাখার জন্য? হ্যাঁ। আমরা আসছি জেনেই কি ডক্টর নন্দীকে নিয়ে সরে পড়লেন রামেন্দ্রবাবু? ধরে নেওয়া যায়। তবে ডক্টর নন্দীকে নিয়ে কোথাও একটা যাওয়ার কথা ছিল রামেন্দ্রবাবুর। আমাদের জন্য একটু আগে ভাগে বেরিয়ে পড়তে হলো। কি খবর দিল আমরা আসছি? যে অ্যালার্মের কাঁটা 5টায় সেট করেছিল, রামেন্দ্রবাবুর সঙ্গে তার গোপন আঁতাত। বুঝেছি, ডক্টর নন্দীর বাড়ির কেউ। কিন্তু কে সে? কেশব, ডক্টর নন্দীর ছেলেদের কাজের লোক। খুবই অবাক হয় ঝিনু। জানতে চায় কি করে বুঝলেন? গাড়ির কাছে এসে পৌঁছেছে ঝিনুকরা। দুজনেই উঠছে না। গাড়ির মাথায় হাত রেখে রাস্তার দিকে তাকিয়ে দীপকাকু বলেন, তোমার নিশ্চয়ই মনে আছে এক্স-রে প্লেট, প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো আমি যখন নিয়ে ডক্টর নন্দীর বাড়ি থেকে বেরোলাম, সবচেয়ে কাছের ফোন বুথে ঢুকেছিলাম একবার। তখনই বুথ মালিককে বলি, আমি চলে যাওয়ার পর আধ ঘন্টার মধ্যে পাড়ার কারা ফোন করতে আসছে এবং কোন নাম্বারে ফোন করছে টুকে রাখবেন। আমার কার্ড দেখে লোকটা কাজের গুরুত্ব বুঝেছিল, সঠিকভাবে নির্দেশ পালন করেছে। কেশবের ওপর সন্দেহ আমার আগেই হয়েছিল। লালুর জিনিসপত্র দেখতে যখন ওর ঘরে ঢুকেছিলাম, কেশবের বেশ কিছু শৌখিন জিনিস চোখে পড়ে। দামি প্যান্ট, শার্টের পিস, দামি কোম্পানির ঘড়ি, ওয়াকম্যান। নিশ্চিত হয়ে যাই কেশবের হাতে উপরি পয়সা আসছে। আমার ধারণা নির্ভুল ছিল। মিনিট 10-এর মধ্যে ওই বুথে ফোন করতে আসে কেশব। রামেন্দ্রবাবুর মোবাইল নাম্বারে ফোন করে। কথা শেষ না হতেই ঝিনুক বলে ওঠে, রামেন্দ্রবাবুর সেলফোন নাম্বার তো আমাদের দেননি, কি করে খুঁজে পেলেন? ভেরি সিম্পল। কেশব যে নাম্বারে ফোন করেছিল, ফোন কোম্পানিকে বলতেই মালিকের নাম ঠিকানা বলে দিল। কেশবকে তো এখন তাহলে অ্যারেস্ট করা উচিত, বলে ঝিনু। আর একটু পরেই হবে। রামেন্দ্রবাবুকে বাড়িতে যখন পেলাম না, বালিগঞ্জ থানার ওসিকে ফোন করে বলেছি অ্যারেস্ট করতে। তাহলে কি আমরা এখন বালিগঞ্জ থানাতেই যাচ্ছি? জিজ্ঞেস করে ঝিনু। না, আমি এখন একবার অফিস যাব। 2 দিন খোলা হয়নি অফিস। রামেন্দ্রবাবুর বইগুলো অফিসে বসে পড়ে নেব। হঠাৎ যেন রণে ভঙ্গ দিচ্ছেন দীপকাকু। ক্যামাক স্ট্রিটের এক বহুতল ছোট্ট ঘরে দীপকাকুর ডিটেকটিভ এজেন্সি। কোনো স্টাফ রাখার সামর্থ্য হয়নি এখনো। আগে যেমন কেস টেস আসতো না, ইদানিং আসছে। এদিকে ডক্টর নন্দীর অন্তর্ধান রহস্য চলে এসেছে শেষ পর্যায়ে। এই সময় ঢিলে দিলেই রামেন্দ্রবাবু চলে যাবেন নাগালের বাইরে। দীপকাকুকে বিনীত পরামর্শ দেওয়ার ভঙ্গিতে ঝিনুক বলে, কেশবকে একবার জেরা করে দেখলে ভালো হতো না? হদিস দিতে পারতো কোথায় যেতে পারেন রামেন্দ্রবাবু। কেশব জানবে না, দরকার মতো কিছু কাজে লাগানো হয়েছিল ওকে, শুধু আদেশ পালন করত। আমাকেই ভেবে বের করতে হবে ডক্টর নন্দীকে নিয়ে গেছেন কোথায় রামেন্দ্রবাবু।
মোটামুটি জায়গাটা আন্দাজ করতে পারলেই রওনা দেব। ঝিনুকের কল্পনায় ভেসে ওঠে রাতের মেল ট্রেন। সে আর দীপকাকু বসে আছে, যে কোনো মুহূর্তেই কিছু একটা ঘটতে পারে। কল্পনা ভেঙে যায়। হাত তুলে চলন্ত ট্যাক্সি দাঁড় করিয়েছেন দীপকাকু, অর্থাৎ আবার যোগাযোগহীন হয়ে যাবেন। ঝিনুকের একটা দরকারি কথা মনে পড়ে। দীপকাকুকে পিছু রেখে বলে, প্যাথোলজিক্যাল রিপোর্টটা কার? কি পাওয়া গেল বললেন না তো? ঘুরে দাঁড়ান দীপকাকু, মুখে হালকা হাসির আভাস। বলেন, লালুর রিপোর্ট। ওর বয়স সত্যি 100-র ওপরে, প্রায় 115। এতই অবাক হয়েছে ঝিনুক, মুখ থেকে কথা বেরোচ্ছে না। সেই ফাঁকে দীপকাকু ট্যাক্সিতে উঠে উধাও হয়ে গেলেন। এবারে কেসে রাতের মেল ট্রেন চড়া হলো না ঝিনুকের। পরের দিন সকালে ধৌলি এক্সপ্রেস ধরে মাত্র 4 ঘন্টায় পৌঁছে গেল চাঁদিপুর। দীপকাকু প্রায় নিশ্চিত চাঁদিপুরের কোনো হোটেলে ডক্টর নন্দীকে তুলেছেন রামেন্দ্রবাবু। পুলিশের সাহায্য নিয়ে হোটেলটা খুঁজে বের করতে হবে। তারপর রামেন্দ্রবাবুকে অ্যারেস্ট এবং ডক্টর নন্দীকে উদ্ধার। এই হলো কাজ। আজই হয়তো কলকাতায় ফেরা যাবে। ট্রেনে আসার পথে এই কেসের অন্ধকার দিকগুলো অনেকটাই কাটিয়ে নিয়েছেন দীপকাকু। যতটুকু মনে পাচ্ছে, যতটুকু পড়ে আছে, আশা করা যায় আর ঘন্টা খানেকের মধ্যেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। স্টেশন চত্বর থেকে বেরিয়ে অটোরিকশায় উঠল ঝিনুকরা। প্রথমে যাবে লোকাল থানায়। এখানকার পুলিশ কতটা সহযোগিতা করে দেখা যাক। ডক্টর নন্দীর গবেষণার বিষয় এজিং, অর্থাৎ বয়স কিভাবে থামিয়ে রাখা যায়। অবসর জীবনে বাড়িতে বসেই রিসার্চ চালাচ্ছিলেন। চাঁদিপুরে বেড়াতে এসে সৌভাগ্যক্রমে পেয়ে যান লালুকে। যে কোনোভাবে হোক আন্দাজ করেন 100 বছর পুরনো যেসব ঘটনার কথা লালু বলছে তা সবই নিজের চোখে দেখা। লালুকে নিয়ে আসেন বাড়িতে। প্রথমে কনুই, দাঁত, মেরুদণ্ডের এক্সরে করান, যা থেকে মানুষের বয়স বোঝা যায়। সবকটা রিপোর্টে নির্ধারিত হয় লালুর বয়স 40-এর আশেপাশে। বয়সের গতি কমে গেলে এমনটাই হওয়ার কথা। তাহলে কি করে বোঝা যাবে লালুর আসল বয়স? কিছুদিন পর ডক্টর নন্দীর মাথায় আসে লালুর লিভারের কোষ পরীক্ষা করানোর ভাবনা। লিভারে জমা থাকে খাদ্যের সঙ্গে আসা হেভি মেটাল, যেমন সীসা। লালুর লিভারের হেভি মেটাল ডিপোজিট দেখে প্রমাণ হয় ওর বয়স 115-র কাছাকাছি, অথচ দেখতে লাগে 40-এর কম। কি করে এমন হলো? প্রাণী কোষে টলিমার বলে এক বস্তু আছে যা কোষ বিভাজিত হতে সাহায্য করে। মানুষের 18-19 বছর বয়সের পর থেকে টলিমারের ক্ষমতা শেষ হয়ে যায়। নতুন কোষের অভাবে বয়স্ক হতে থাকে মানুষ। পৃথিবী জুড়ে পরীক্ষা করা হচ্ছে জিন কোডের অর্ডার বদলে কি করে টলিমারের ক্ষমতা বাড়ানো যায়। অন্যদিক থেকে পরীক্ষা করা হচ্ছে বাইরে থেকে কোনো কিছু শরীরে প্রয়োগ করে টলিমারকে সজীব রাখা যায় কিনা। লালুর যে সময় জন্ম, জিন টেকনোলজির তেমন উন্নতি হয়নি যে জিন কোডের কারিকুরি করে বয়স থামিয়ে রাখা যাবে। দ্বিতীয় সম্ভাবনাটার ওপর জোর দেন ডক্টর নন্দী। লালু এমন কোনো ড্রাগ নিয়েছে যার প্রভাবে বয়স বাড়ছে খুব ধীরে। খুব ছোটবেলায় লালু চলে আসে সোনাটালি গ্রামে। তার আগে কোথায় ছিল লালু? সেখানকার কোনো ফলমূলের গুণেই কি লালু এখনো শটান সতেজ? কবিরাজ মশাইয়ের কাছে জানা গিয়েছে ডক্টর নন্দীর এক্সপেরিমেন্টে হলুদ ফল একটা ভাইটাল ব্যাপার। দীপকাকু পড়াশোনা করে জানতে পারেন হলুদ ফলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বয়স বৃদ্ধি রুখতে সাহায্য করে। ডক্টর নন্দীর ধারণা ওই জাতীয় কোনো খাদ্য খেয়েছিল লালু।
ওর ছোটবেলার কথা মনে করতে বলতেন ডক্টর নন্দী। লালু আঁকত 3 পাহাড়ের ছবি, যার উপরে ছিল সেই গ্রাম। লালুকে নিয়ে গবেষণা চলাকালীন ডক্টর নন্দীর কলেজ বেলার বন্ধু রামেন্দ্রবাবু উদয় হলেন। নিছক আড্ডা মারা ছিল তার প্রাথমিক উদ্দেশ্য। মানুষের জিন নিয়ে কাজ করা ডক্টর রামেন্দ্রর চোখ এড়ায় না ডক্টর নন্দীর এক্সপেরিমেন্ট। বিষয়টা আসলে তাঁর রিসার্চ ওয়ার্কটা আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লাগেন। ডক্টর নন্দীর শেষ চিঠি আসলে লালুর বলা কিছু কথা। নিয়মিত নোট নিতেন বিপুল নন্দী। নোটবুক চুরি করে রামেন্দ্রবাবু কিছু শব্দ কেটে দিতে লেখাটা চিঠির মতো হয়ে যায়। রামেন্দ্রবাবুর উদ্দেশ্য সম্ভবত টের পেয়েছিলেন ডক্টর নন্দী। সেই কারণেই তড়িঘড়ি লালুকে পাঠিয়ে দেন গ্রামে। আমাদের চিঠি লেখেন। রামেন্দ্রবাবু মরিয়া হয়ে অপহরণ করেন ডক্টর নন্দীকে। ঘুমের ওষুধ দিয়ে ঝিমিয়ে রেখেছিলেন, সুগারের ওষুধ দিতেন না। ডক্টর নন্দী এখন কেমন আছেন কে জানে। ডক্টর নন্দীকে চাঁদিপুরে নিয়ে আসার কারণ, রামেন্দ্রবাবু এবার বেরোবেন লালুর ছোটবেলায় ফেলে আসা গ্রামটা খুঁজতে। সেখানে সর্বদা দিন আর আলো ঠিকানো গাছ এবং সেই আশ্চর্য ফল ফুল নাকি অন্য কিছু, যা বয়সের গতি কমিয়ে দেয়। ঝিনুকরা পৌঁছে গেল থানায়। দীপকাকু ওসির কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন, জানালেন ডক্টর নন্দীর অপহরণের কথা। ওসি ইয়াং এবং চটপটে মানুষ। দ্রুত বেশ কটা হোটেলে ফোন করে খবর নিলেন 2 বৃদ্ধ বোর্ডার অমুক অমুক নামে কোনো রুম নিয়েছেন কিনা। সমুদ্র শোভা নামে একটা হোটেল জানালো গতকাল 2 বৃদ্ধ তাদের হোটেলে উঠেছেন। রামেন্দ্র মল্লিকের নামটা মিললেও অপর নামটা মিলছে না। উনি উমেশ প্যাটেল। ওসির টেবিলের উল্টো দিকে বসে থাকা ঝিনুক পাশের চেয়ারে দীপকাকুকে জিজ্ঞাসা করেন, ইনি আবার কে? দীপকাকু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, নাম ভারিয়েছে, উমেশ প্যাটেলই হচ্ছে ডক্টর নন্দী। দীপকাকুর অনুরোধে ওসি ঝিনুকদের নিয়ে বেরিয়ে পড়েন রামেন্দ্রবাবুকে অ্যারেস্ট করতে। আধ ঘন্টার মধ্যেই সমুদ্রশোভা হোটেলে পৌঁছে যায় ঝিনুকরা। পুলিশের জিপে করে আসার সময় ঝিনুক বহু চেষ্টা করেও কোনো বাড়ি বা হোটেলের ফাঁক দিয়ে সমুদ্র দেখতে পায়নি। ঝিনুক শুনেছে চাঁদিপুরের সমুদ্র ভাটার টানে বেশ কয়েক মাইল পিছিয়ে যায়, জোয়ারের সময় ফিরে আসে। ভীষণ ইন্টারেস্টিং। কে জানে এবার ফুরসত হবে কিনা সমুদ্র দেখার। হোটেলের রিসেপশনে গিয়ে দীপকাকু ডক্টর নন্দীর সেই ফটোটা দেখালেন। ডক্টর নন্দীর অ্যালবাম থেকে যেটা খুলে নিয়েছিলেন। ফটোয় লালুও আছে। ফটো দেখে রিসেপশনের ছেলেটা বলল, এরকম কোনো লোক তাদের হোটেলে ওঠেনি। রামেন্দ্র মল্লিকের সঙ্গে যিনি আছেন সাদা চুল দাড়িওয়ালা অসুস্থ বৃদ্ধ। ঝিনুক মুষড়ে পড়ল। দীপকাকু আশ্চর্যজনকভাবে নিজের বিশ্বাসে অটল। বললেন, আমাদের রামেন্দ্র মল্লিকের ঘরে একটু নিয়ে চলুন। রিসেপশনিস্ট একজন বেয়ারাকে ডেকে বললেন, এদের 19 নম্বর ঘরে নিয়ে যাও। রুমের সামনে এসে দরজায় টোকা মারলেন ওসি। আপনিই খুলে গেল। ঘরে ঢুকে ঝিনুকরা থ। হাতে পায়ে দড়ি, মুখে রুমাল বাঁধা অবস্থায় খাটে পড়ে আছেন একজন বৃদ্ধ। যদি খুব ভুল না হয় মানুষটি রামেন্দ্র মল্লিক। দীপকাকুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মিলল না তার আন্দাজ। ওসির নির্দেশে বেয়ারা রামেন্দ্রবাবুকে বন্ধনমুক্ত করে। হাঁফাচ্ছেন রামেন্দ্রবাবু। অনেক কষ্টে ও ওসিকে বলেন, উমেশ প্যাটেলের সঙ্গে আলাপ হয়েছিল ট্রেনে। বয়স্ক সজ্জন লোক, উনিও আসছিলেন বেড়াতে। আমরা দুজনই একাকী মানুষ, জমে গিয়েছিলাম খুব। হোটেলে এসে একটাই রুম নিলাম দুজনে।
তখন কি জানতাম লোকটার উদ্দেশ্য ছিল আমার মূল্যবান কিছু কাগজপত্র হাতানো? এত ইম্পর্টেন্স পেপার নিয়ে আপনি বেড়াতে এসেছিলেন কেন? জিজ্ঞেস করেন পুলিশ অফিসার। রামেন্দ্রবাবু বলেন, ওসব আমার রিসার্চ ওয়ার্ক, সঙ্গে থাকে সব সময়, যখন ইচ্ছে হয় কাজ করি। রামেন্দ্রবাবুর কথায় দীপকাকুর কোনো আগ্রহ নেই, অস্থির পায়চারি করছেন ঘরে। কি মনে হতে বেয়ারাকে একবার ডেকে নেন, কিছু জিজ্ঞেসে করেন ফিসফিস করে। পুলিশ অফিসার খুবই ব্যস্ত হয়ে পড়েছেন রামেন্দ্রবাবুকে নিয়ে। জিজ্ঞেস করেন, আপনি আমার সঙ্গে থানায় যেতে পারবেন? একটা এফআইআর করতে হবে যে। কোনো রকমে বিছানা থেকে শরীর তোলেন রামেন্দ্রবাবু, বলেন, চলুন। তখনই একবার রামেন্দ্রবাবু চোখে চোখ পড়ে যায় ঝিনুকের। কেন জানি না মনে হয় সারা শরীরে অসুস্থতা থাকলেও রামেন্দ্রবাবু চোখটা হাসছে, অঙ্কের ধাঁধা দেওয়ার পর যেমন হাসছিল। রামেন্দ্রবাবুকে নিয়ে চলে যাচ্ছেন ওসি। দীপকাকু সৌজন্য রক্ষার্থে সরি চেয়ে নিলেন। উত্তরে ওসি বলেন, সরি তো আমারই চাওয়া উচিত, আপনার কাজ করে দিতে পারলাম না, বরং আপনি আমায় হেল্প করলেন একজন বয়স্ক মানুষকে বাঁচাতে। এভাবে দড়ি বাঁধা অবস্থায় আর কয়েক ঘন্টা পড়ে থাকলে অনেক কিছুই হয়ে যেতে পারত। ঝিনুকের বুঝতে অসুবিধা হয় না, অতি মার্জিতভাবে বিদ্রূপ করে গেলেন ওসি। অপমানে ভার হয়ে আছে দীপকাকুর মুখ। হোটেলের বাইরে পুলিশের জিপের আওয়াজ মিলিয়ে যেতেই দীপকাকুর পাশে দাঁড়িয়ে থাকা বেয়ারাকে বললেন, একটা ভাড়ার গাড়ি ব্যবস্থা করে দেবে ভাই? এখনই দিচ্ছি, বলে বেয়ারা ঘর থেকে বেরিয়ে গেল। ঝিনুকরা চলছে সোনাটলি গ্রামে। এখানকার রাস্তা ঝাঁ চকচকে, কাছেই রকেট উৎক্ষেপণ কেন্দ্র, তাই বোধহয় রাস্তার এত যত্ন। দীপকাকু জানে না এই অভিযানটা কতদিনের অথবা কতক্ষণের। ট্যাঙ্ক ফুল করে তেল নেওয়া হয়েছে গাড়ির, নিজেদের জন্য শুকনো খাবার, জল সব মজুত করা হয়েছে। দুরন্ত গতিতে চলা গাড়ির দুপাশে অনাবিল প্রকৃতি, ছোট ছোট টিলা, জঙ্গল, চাষের জমি, পুকুর। হু হু করে হাওয়া ঢুকছে জানলা দিয়ে। প্রকৃতির রূপে এমনই মুগ্ধ হয়ে পড়েছে ঝিনুক, ভুলেই গেছে অভিযানের লক্ষ্য। ইতিমধ্যে দীপকাকু আরও কিছু তথ্য দিয়েছেন। এই আদিবাসী অঞ্চলে একসময় ওয়াং নামে এক গোষ্ঠী বসবাস করত। অনুর্বর জমি, জমিদারদের অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল তাদের কাছে। এসব 1900 সালের গোড়ার কথা। ওই গোষ্ঠীতে ধুনিরাম নামে এক ভবঘুরে লোক ছিল। সে একবার পাহাড়ের ওপার থেকে ঘুরে এসে খবর দিল এমন একটা জায়গার যেখানে ভগবান থাকেন। সেখানে কোনো কষ্ট নেই, অত্যাচার নেই, অজস্র ফল ফুল, সেখানে সর্বদা দিন। ধুনিরামের কথা গোষ্ঠীর লোকে প্রথমে বিশ্বাস করেনি। ওই গোষ্ঠীর এক মহিলার একদিন ভর হলো। ঘোর অবস্থায় উনি জানালেন ধুনিরামের ঘুরে আসা জায়গাটা তিনি দেখতে পাচ্ছেন। ধুনিরাম যা বলেছে সব সত্যি। দীপকাকু এত দূরে এসে মন্তব্য করছেন, ভর হওয়া বলতে লোকে বোঝে ভূতে পাওয়া, আসলে এক ধরনের মনোরোগ। দুঃখ কষ্টে জর্জরিত মহিলারা মনে ধুনিরামের বর্ণনা প্রাঞ্জল হয়ে উঠেছিল। গোষ্ঠীর মাতব্বররা ঠিক করে ধুনিরামকে সামনে রেখে তারা ওই উপত্যকায় যাবে। নিজেদের জমি বসত ফেলে রেখে পুরো গোষ্ঠীটাই চলে যাবে পাহাড়ের ওপারে। তারপর সেই জাতির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীপকাকু এসব জানতে পেরেছেন রামেন্দ্রবাবুর বাড়ি থেকে নেওয়া বইগুলো পড়ে। দীপকাকুর ধারণা লুলারাম ধুনিরামদের কেউ, ওয়াং গোষ্ঠীর শেষ প্রতিনিধি, যে ফিরে এসেছিল পাহাড়ের এপারে। খুব ছোটবেলায় সঙ্গে হয়তো বাবা ছিলেন, তিনি মারা গিয়েছেন।
সব শুনে ঝিনুক বলেছিল, আপনি যাই বলুন, 115 বছর বাঁচাটা আমার কেমন যেন একটু অবিশ্বাস্য লাগছে। তার উপর আবার লোকটা নাকি খুবই ইয়াং। দীপকাকু বলেছেন, খুব একটা অসম্ভব কিছু নয়। উজবেকিস্তান, ইসরায়েল এরকম বেশ কয়েকটা দেশের মানুষ 80-90 বছর অনায়াসে বাঁচে, কারণ তাদের ফুড হ্যাবিট এবং ক্লাইমেট। ঝিনুক আর কোনো তর্কে যায়নি। কেসটা নিয়ে সে এখন মাথা ঘামাচ্ছে না। এই সুযোগে বেরিয়ে নিতে পেরে তার বেশ ভালোই লাগছে। সোনাটলিতে পৌঁছে গেল ঝিনুকরা। পাথুরে জমি, শাল সেগুনের মাঝে পরিচ্ছন্ন একটি আদিবাসী গ্রাম। গাড়ি ঢুকতে দেখে দৌড়ে এলো কচিকাচার দল এবং কিছু কৌতূহলী মানুষ। দীপকাকু মোড়লের খোঁজ করলেন। ঝিনুকদের ঘিরে থাকা মানুষগুলো নিয়ে গেল মোড়লের বাড়ি। উঠোনে দড়ির খাটিয়ায় বসতে দেওয়া হলো ঝিনুকদের। বৃদ্ধ মোড়ল এলেন। ওর সঙ্গে কথা বলে জানা গেল লুলারাম বেশ কিছুদিন হলো গ্রামে ফিরেছে। কাল 2 বাবু এসেছিলেন, লুলারামের সঙ্গে কথা বললেন। তাদের মধ্যে সাদা চুল দাড়িওয়ালা বাবু আজ সকালে এসে লুলারামকে নিয়ে বেরিয়ে গেলেন কোথায় কেউ জানে না। 3 মাথা পাহাড় কোন দিকে জানতে চান দীপকাকু। কেউ কিছু বলতে পারে না, একে অপরের মুখের দিকে তাকায়। আশা ছেড়ে দীপকাকু বলেন, আজ ওরা কোন রাস্তায় গিয়েছে? গ্রামে 2-1 জন হাত তুলে দিক নির্দেশ করে। একটু সময় নষ্ট না করে গাড়ি লক্ষ্য করে এগিয়ে যান দীপকাকু। কথাবার্তার ফাঁকে ঝিনুক গ্রামের বাচ্চাদের নিজের জন্য নেওয়া বিস্কুট, লজেন্স কিছুটা বিলিয়ে দিয়েছে। গাড়ি ছাড়তেই লজেন্স ভরা হাতে বাচ্চাগুলো টাটা করে। রাস্তা আর আগের মতো ভালো নয়। লাফিয়ে লাফিয়ে চলছে গাড়ি। দুপাশে জঙ্গলের ঘনত্ব বাড়ছে। ড্রাইভারটি ভালো পাওয়া গিয়েছে। এরকম অনির্দিষ্ট যাত্রায় একটু বিরক্ত হচ্ছে না। ঝিনুক হচ্ছে, কাহাতক আর গাড়িতে বসে থাকা যায়, কোমর ধরে যাচ্ছে। গাড়ি থেকে নেমে চারপাশটা ঘুরে দেখলে হতো। সামান্য অসহিষ্ণু কণ্ঠে ঝিনুক বলে ওঠে, সবাই বলছে সাদা চুল দাড়িওয়ালা লোক। আপনি কি সূত্রে ধরে নিচ্ছেন ওই মানুষটাই ডক্টর নন্দী? সামনের দিকে তাকিয়ে দীপকাকু বলেন, হোটেলের বেয়ারাকে এক ফাঁকে আমি জিজ্ঞেস করেছিলাম 19 নম্বর রুমে একটা চিনি ছাড়া চা যেত কিনা। সে বলেছে যেত। ঝিনুকের খেয়াল হয় ডক্টর নন্দী সুগারের পেশেন্ট। দীপকাকু ভালো বুদ্ধি খাটিয়েছেন তো, কিন্তু এতে সাদা চুল দাড়ির রহস্য পুরোপুরি মিটল না। প্রশ্নটা করে ঝিনুক। দীপকাকু বলেন, যতদূর মনে হচ্ছে ডক্টর নন্দীর চুল দাড়ি সাদাই, কলপ করতেন। এ কদিনে চুল দাড়ির কোনো পরিচর্যা হয়নি, তাই এই অবস্থা। সম্ভাবনাটা বাতিল করা যায় না। পরক্ষণেই ঝিনুকের মাথায় আসে আর এক পয়েন্ট। জিজ্ঞেস করে, ডক্টর নন্দীর পক্ষে কি সম্ভব রামেন্দ্রবাবুকে ওভাবে পিছমোড়া করে বাঁধা? হোটেলের লোক যখন বলেছে ওকে খুব অসুস্থ লাগছিল। রামেন্দ্রবাবুকে বেঁধেছে লালু, শুনলে না? মোড়ল বলল গতকাল 2 বৃদ্ধ এসেছিল লালুর সঙ্গে দেখা করতে। সেই সময় সুযোগ বুঝে লালুকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেন ডক্টর নন্দী। হোটেলের নাম, রুম নাম্বার সব বলে দেন। লালু তার মালিকের আজ্ঞা পালন করে। কাল লালুর কাছে ওরা কেন এসেছিলেন? লালুকে সঙ্গে নিয়ে 3 পাহাড়টা খুঁজতে যাবেন, ঠিক করতে এসেছিলেন ট্যুর প্রোগ্রাম। ডক্টর নন্দী কেন রামেন্দ্রবাবুকে চেনালেন লালুর গ্রাম? উনি নিরুপায়, একা কিছু করতে পারছেন না। লালুর সঙ্গে দেখা হলে সাহায্য পেতে পারেন, সেই আশায় এসেছিলেন।
ঝিনুক এবার চুপ করে যায়। দীপকাকুর চিন্তা ভাবনার নাগাল পাওয়া অসম্ভব ব্যাপার। একদিন ঠিক বিদেশ থেকে বড় কোনো ডিটেকটিভ এজেন্সি দীপকাকুকে বিশাল টাকার অফার দিয়ে নিয়ে চলে যাবে। ঝিনুকের কোনো সুযোগই হবে না দীপকাকুর সঙ্গে লেগে থাকার। এসব ভাবতে ভাবতে আর একটা কথা মাথায় আসে ঝিনুকের। দীপকাকুকে বলে, আচ্ছা, 3 মাথা পাহাড়ের হদিস তো কেউ দিতে পারছে না, ডক্টর নন্দী তাহলে লালুকে নিয়ে গেলেন কোথায়? উত্তর আসছে না দীপকাকুর কাছ থেকে। হয়তো আর কোনো প্রশ্ন শোনার ইচ্ছে নেই। ড্রাইভারকে বললেন গান চালাতে। ড্রাইভার বলল তার কাছে সব ওড়িয়া গানের ক্যাসেট, তাই চালাও বলে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকলেন দীপকাকু। গান শুরু হলো। কথা পুরোপুরি না বুঝলেও সুরটা বেশ ভালো লাগে ঝিনুকের। এভাবে কতটা পথ চলা হলো কে জানে। হাওয়া আর আগের মতো আরামদায়ক নেই। রোদও উঠেছে বেশ। একটু খিদে খিদে পেতে ঝিনু ঘড়ি দেখে দুপুর 1টা। দীপকাকুকে বলতে যাবে এবার লাঞ্চটা সেরে নিলে হতো। তার আগেই দীপকাকু জানলার বাইরে হাত তুলে ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ওটা কি ফ্যাক্টরি? দীপকাকুর আঙুল বরাবর তাকিয়ে ড্রাইভার বলে, স্টিল প্লান্ট। ওখানে যারা কাজ করে কোথা থেকে আসে? অফিসাররা কোয়ার্টারে থাকেন, লেবাররা আশেপাশে গ্রামের। কতদিন হলো ফ্যাক্টরিটা হয়েছে? অনেক পুরনো দিনের কারখানা, সেই ইংরেজ আমলের। পাহাড় কেটে তৈরি হয়েছে। কি? দীপকাকু ফের শুনতে চান কথাটা। ড্রাইভার রিপিট করে, সঙ্গে যোগ করে, ওই কারখানাটা তৈরি হওয়ার গল্প আমি ঠাকুরদার মুখে শুনেছি। ভীষণ উত্তেজিত হয়ে গাড়ি দাঁড় করাতে বলেন দীপকাকু। বিশেষ কিছু একটা চোখে পড়েছে। গাড়ি দাঁড়ায়। ঝিনু কৌতূহলী গলায় জানতে চায়, কি হলো? গাড়ি থেকে নামলেন না দীপকাকু। আঙ্গুল তুলে বললেন, ওই দেখো। ঝিনু প্রথমটায় ঠিক বুঝতে পারে না। টিলা জঙ্গল ছাড়া কিছুই দেখার নেই। যা এতক্ষণ ধরে দেখে এসেছে, খুঁটিয়ে লক্ষ্য করতে গিয়ে টের পায় দীপকাকু আসলে কি দেখাচ্ছেন। স্টিল প্লান্টের পাশে দুটো ছোট ছোট টিলা। দীপকাকু পাশ থেকে বলেন, 3 মাথাওয়ালা পাহাড়, একটা পাহাড় ভেঙে ফ্যাক্টরি হয়েছে। আরও ঘন্টাখানেক গাড়ি চলার পর ঝিনুকরা পৌঁছালো পাহাড় আর স্টিল প্লান্টের পেছনে। নির্জন বনাঞ্চল। খিদের কথা ভুলেই গিয়েছে ঝিনুক। আর কিছুক্ষণের মধ্যেই তাদের অভিযান সম্পূর্ণ হবে। এই জঙ্গলের পথ বের করা বেশ কঠিন। ড্রাইভার সবে আশঙ্কা প্রকাশ করেছে এবার বোধহয় হেঁটেই যেতে হবে। তখনই চোখে পড়ে সামনে আর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। খোলা দরজা দিয়ে বেরিয়ে রয়েছে ড্রাইভারের পা। বোধহয় ঘুমোচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে দীপকাকু বলেন, মনে তো হচ্ছে ডক্টর নন্দীর গাড়ি। ঝিনুকদের ড্রাইভার গাড়ি দাঁড় করায়। 3 জনেই নেমে আসে গাড়ি থেকে। ঘুম ভেঙেছে সামনের গাড়ির ড্রাইভারের। খুবই বিরক্ত। ঝিনুকদের ড্রাইভারের সঙ্গে ওড়িয়া ভাষায় কথা বলে সে। যতটুকু বোঝা গেল তার 2 প্যাসেঞ্জার, একজন বুড়ো, অপরজন জোয়ান, গিয়েছে নিচের জঙ্গলে। বলেছিল ঘণ্টাখানেকের মধ্যে ফিরবে। 2.5 ঘন্টা হতে চলল, ফেরার নাম নেই। আর কিছুক্ষণ দেখে সে এবার ফিরে যাবে। দীপকাকু ড্রাইভারটিকে নিরস্ত করেন। বলেন, তোমরা 2 জন মিলে গল্প করো, আমরা কিছুক্ষণের মধ্যে ওদের নিয়ে আসছি। আমাকে শুধু দেখিয়ে দাও তোমার প্যাসেঞ্জাররা কোন দিকে গিয়েছে। অপর গাড়ির ড্রাইভার খানিকটা এগিয়ে ঢালু সামনে দাঁড়ায়।
তারপর আঙ্গুল তোলে। দীপকাকু পকেট থেকে বের করেন তার সেই অসাধারণ বাইনোকুলার। দেখতে ছোট, রেঞ্জ সাংঘাতিক। চোখে দূরবীন লাগিয়ে নিচের জঙ্গল, উপত্যকা খুঁটিয়ে দেখতে থাকেন দীপকাকু। ঝিনুক খালি চোখেই দেখতে পায় দূরে মাঠ মতো জায়গায় একটা পোড়ো বাড়ি, অনেকটা চার্চ টাইপের। ঝিনুক বলে, বাড়িটা দেখছেন? হ্যাঁ, আমাদের গন্তব্য এখন ওখানেই। খাবারের ব্যাগ আর জলটা নিয়ে নাও, বলেন দীপকাকু। অনেকটা ঢাল বেয়ে ঝোপঝাড় মারিয়ে বুনো গাছপালার গন্ধ গায়ে নিয়ে ঝিনুকরা এখন চার্চ বাড়ির সামনে। বাড়িটার ভগ্নদশা বললে কম বলা হয়, আশ্চর্যভাবে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা বলে ঝিনুক তবু ঢুকতে সাহস পাচ্ছে। দীপকাকু সঙ্গে থাকলেও রাতের বেলায় ঢুকতে পারত না। প্রেয়ারের ঘরটায় এসে চোখ যায় জানলায়। এক প্রৌঢ় দাঁড়িয়ে আছেন, ঝিনুকদের দিকে তার পিঠ। দীপকাকু বলে ওঠেন, ডক্টর নন্দী। শব্দের প্রতিধ্বনি হয়। ঘুরে দাঁড়ান ভদ্রলোক, ধবধবে সাদা চুল দাড়ি। ফটোয় দেখা বিপুল নন্দীর সঙ্গে মেলানো মুশকিল। দীপকাকু ফের বলেন, আমি দীপঙ্কর বাগচি, আপনি আমাকে। কথার মাঝে ডক্টর নন্দী বলে ওঠেন, কনগ্রাচুলেশন, আপনার কাজে আপনি সফল, আমি কিন্তু ব্যর্থ। কেন? যে গাছের খোঁজে এসেছিলাম তা নেই। ছিল কি কোনোদিনও? জানতে চান দীপকাকু। অবশ্যই ছিল, তার যথেষ্ট প্রমাণ এখনো এই প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে আছে। কথার ফাঁকে ঝিনুক জানতে চায়, লালু মানে লালুদা কোথায়? আছে আশেপাশে, ওর খুব মন খারাপ, ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বলে ডক্টর নন্দী দীপকাকুর উদ্দেশ্যে বলেন, লালুর বয়সটা নিশ্চয়ই বের করে ফেলেছেন। কি করে এতদিন জরা ব্যাধি ঠেকিয়ে বেঁচে আছে তা কি জানেন? গাড়িতে আস্তে আস্তে ঝিনুককে যতটুকু বলেছিলেন দীপকাকু সেটাই খুব সংক্ষেপে বলেন। একই সঙ্গে জানতে চান, আমার 3টে বিষয় খুব খটকা আছে। ওরা যাকে ভগবান বলতো তিনি আসলে কে? আর গাছ থেকে আলো ঠিকরানো কি সত্যি সম্ভব? 3, সর্বদা দিন বলতে কি বোঝাতে চাইতো লালু? স্মিত হাসেন বিপুল নন্দী, বলেন, ভগবান নন, খুব বড় মাপের কোনো উদ্ভিদ বিজ্ঞানী এখানে এসে ডেরা বেঁধেছিলেন। এই বাড়িটা তাঁর। অবশ্যই সাহেব, তাই চার্চ কাম বাড়ি। তিনিই ওই আশ্চর্য গাছের আবিষ্কারকর্তা অথবা সৃষ্টিকর্তা। সে গাছের ফল, ফুল, পাতা অথবা শিকড়ের নির্যাস প্রয়োগ করে মানুষের বয়স আটকে রাখা যেত। গাছগুলো গেল কোথায়? জানতে চান দীপকাকু। ডক্টর নন্দী বলেন, ভূমিকম্প, প্লাবন, দাবানল, কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সব ধ্বংস হয়ে গিয়েছে, ওয়াং জাতি পর্যন্ত। কেউ একজন লুলারামকে নিয়ে পালাতে সমর্থ হয়েছিল। লুলারামের শরীরে ততদিন প্রয়োগ হয়েছে সেই গাছের নির্যাস, যার প্রভাবে আজও সে সজীব। একটু দম নেন ডক্টর নন্দী, তারপর বলেন, এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। আলো ঠিকরানো গাছ বৈজ্ঞানিক দৃষ্টিতে অসম্ভব, তবে প্রকৃতির রহস্য ভেদ করা বড় কঠিন। তৃতীয় উত্তরটা হচ্ছে, সাহেব বিজ্ঞানী অত বছর আগে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে এলাকাটাকে আলোকিত রাখতেন। তার ভাঙা সরঞ্জাম আমি চার্চে পেয়েছি। ভুল বিশ্বাসে হলেও ওয়াং জাতি এখানেই চাষবাস করে ভালোই ছিল। বিজ্ঞানী
ওদের শরীরের ওপর এজিংয়ের বৈজ্ঞানিক পরীক্ষা চালাতেন, সফলও হয়েছেন। আমার একটা প্রশ্ন আছে, বলে ওঠে ঝিনুক। নিশ্চয়ই বলো, বললেন ডক্টর নন্দী। আপনার চুল দাড়ি এমন সাদা হলো কি করে? ফটোয় তো। প্রশ্নটা শেষ করার আগেই বিপুল নন্দী অনুযোগের সুরে বলেন, আর বলো না, রামেন্দ্রটা এত বদমাইশ, আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখত। কখন এক ফাঁকে চুল দাড়িতে সাদা কলপ করে দিয়েছে। এই ভাব গম্ভীর পরিবেশে এখনই হেসে ফেলত ঝিনুক। চোখ ঘুরিয়ে নেয় জানালার দিকে, দেখে বিষণ্ণতার প্রতিমূর্তি একজন মানুষ ধীর পায়ে হেঁটে আসছে সামনের জমি দিয়ে। ঝিনুক আঙুল তুলে জানতে চায়, ওই কি লালুদা? ডক্টর নন্দী বলেন, হ্যাঁ, ওর কলকাতা ফেরার ইচ্ছা নেই। আমাকে অপহরণ করার আগে ওকে দুবার চেষ্টা করা হয়েছিল। তখনই লালুকে গ্রামে পাঠিয়ে দিই এবং তোমাদের চিঠি লিখি। সোনাটুলি গ্রামেও লালুর মন টিকছে না, এখানেই থেকে যেতে চায়। ওকে একা এই উপত্যকায় ফেলে যায় কি করে? দীপকাকু বিড়বিড় করে শতোক্তি করেন, লোকটা সময় আর স্মৃতির ভারে ক্লান্ত। কি লাভ এই দীর্ঘ জীবনের? দীপকাকুর দার্শনিকতায় ঘাবড়ে যায় ঝিনুক। মানুষটার হলো কি? এটাও কি পরিবেশের গুণ? লালু এসে দাঁড়ায় চার্চের দরজায়, মাথা নিচু করে আছে। ডক্টর নন্দী বলেন, চল এবার ফিরি। মাথা নাড়েন লালু, অর্থাৎ যাবে না। পরিস্থিতির অচল অবস্থা কাটাতে ঝিনুক এগিয়ে যায় লালুর কাছে। বোঝানোর ভঙ্গিতে বলে, অনির্বাণের খুব মন খারাপ তুমি নেই বলে। অনির্বাণকে বুঝতে পারছো তো লালুদা? মাথা হেলায় লালু, অস্ফুষ্টে বলে, অনি দাদা। ঝিনুক দ্বিগুণ উৎসাহে বলে, চন্দনাটাও রাত দিন কে এলো রে লালু, কে এলো রে লালু বলে ডেকে যাচ্ছে। লালুর মুখে হাসি ছড়ায়, বয়স আরও কমে যেতে থাকে। দুপুরে খাওয়া দাওয়া চার্চেই হলো। বিকেল গড়াতেই বেরিয়ে পড়ল ঝিনুকরা। লালু এখন আগে আগে হাঁটছে, ওরই যেন কলকাতায় যাওয়ার তাড়া বেশি। ঢাল বেয়ে অনেকটা উঠে এসেছে ঝিনুকরা। ছোট্ট চাতালে এসে দম নেয়। কি মনে হতে ঝিনুক একবার পেছনে ফিরে দেখে, সঙ্গে সঙ্গে শিহরিত হয়। ফেলে আসা উপত্যকায় এখন শেষ বেলার আলো। প্রতিটি গাছ যেন জ্বলছে, আলো জ্বলা গাছ। আর একটু হলে দীপকাকুকে ডেকে ফেলতে যাচ্ছিল ঝিনুক, সামলায় নিজেকে। ডক্টর নন্দী বলেছিলেন, প্রকৃতির রহস্য ভেদ করা কঠিন। এইমাত্র প্রকৃতির আশ্চর্য রহস্য ভেদ করেছে ঝিনুক। এই আনন্দ, এই সাফল্য তার একার, সে কারো সঙ্গে ভাগ করবে না। শেষ হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের রহস্যময় উপত্যকার অন্তিম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। এরকম আরও বহু গল্প নিয়ে আমি চলে আসব আমাদের এই চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশন অন করে দিন, তাহলেই যখনই এই চ্যানেলে গল্প আপলোড হবে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।